বিদ্যুতের বিরুদ্ধে সাক্ষী দিয়ে নিজের বাবাকে বাঁচাবে তানিয়া। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে বানিয়া তো বিদ্যুৎকে ধরে ফেলেছিল, তো বিদ্যুৎকে যখন নিয়ে যেতে যাবে বানি আর অন্তরা, তখনই তো পিছন থেকে মৌলি আর কুয়াশা এসে বানিদের মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করে ওদের অজ্ঞান করে দেয়। মৌলিরা ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আর্য ট্যাক্সি নিয়ে আসার পর দেখে যে ওরা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর্য তো কোনোভাবে একটা জলের জোগাড় করে এনে ওদের চোখে মুখে একটু ছটা দেয়। তারপরে ওদের জ্ঞান ফেরে। বানি তো উঠে একেবারে বিদ্যুৎ বিদ্যুৎ করছে, তখন আর্য জানায় যে বিদ্যুৎ পালিয়েছে, ও এসে দেখে। এবার অন্তরা আর্যর মাথা খারাপ হয়ে আছে যে যাও ভাবে বিদ্যুৎকে খুঁজে পেলাম, এবার কিভাবে খুঁজে পাবো। তখন বানি জানায় যে যেভাবে ওকে একবার আমরা খুঁজে পেয়েছি ঠিক সেইভাবে আবার আমরা ওকে খুঁজে পাবোই। তবে এটা তো জানা গেল যে বিদ্যুৎ বেঁচে আছে, এটা সবাই বানিরা জেনে গেছে, আর এর পিছনে যে এক বড় মাথা আছে তাদেরকে বানিও খুঁজে বের করবে এবার বিদ্যুৎকে সঙ্গে নিয়ে। এদিকে তো একেবারে মৌলি রিল্যাক্সে এত বড় বিপদ ঘটিয়ে একেবারে কফি খাচ্ছে, রিল্যাক্সে আছে, আয়েশ করছে। নকুল তখন আসে, এসে বলছে কি মৌলি একেবারে রিল্যাক্সে আছো, লোকের ক্ষতি করে, কত লোকের ক্ষতি করেছো বলো। তো মৌলি তখন ভয় পাচ্ছে, বলছে কি বলতে চাইছেন। নকুল তখন সাবধান করে দেয় সরাসরি ভাবে যে আমাদের পরিবারের যদি কোনো ক্ষতি হয়েছে, বিশেষ করে বানি আর অনিরুদ্ধ, তাহলে কিন্তু তোমার পরিচয়টা আমি সকলের সামনে জানিয়ে দেবো, তোমাকে ছাড়বো না। মৌলিক তো কোনো ধার ধারে না, ও নকুলকে তো যা তা বলে অপমান করছে। নকুল বলছে এখনো সময় আছে, তুমি কিন্তু থানায় গিয়ে নিজেকে সারেন্ডার করো, যা যা জানো, তোমার জন্য কিন্তু একটা সংসার পুরো নষ্ট হতে চলেছে। প্রিন্সেসের এইভাবে শরীর খারাপ, তাই তুমি যা জানো বিদ্যুতের সম্পর্কে গিয়ে থানায় জানাও। তো মৌলি বলছে আমি কিছুই জানি না, প্লিজ আমাকে এইসবের মধ্যে জড়াবেন না, আপনি চলে যান। তো ঈশানী পিনাকি তখন সেখানে আসে। ঈশানী এসে মৌলিককে বলছে তুমি তোমার জেঠুর সঙ্গে এইভাবে কেন কথা বলছো, উনি গুরুজন, সম্মান দিয়ে কথা বলো। ঈশানী তখন নকুলকে বলছে দাদা ওর কথায় কিছু মনে করবেন না, কিছু কি দরকার আছে, হঠাৎ করে এসেছেন যে, বাড়িতে কি কোনো অসুবিধা হয়েছে। তখন নকুল বলছে না না, এই তো জাস্ট মেয়ের সঙ্গে কথা বলছিলাম। তো ঈশানী পিনাকি অবাক যে মেয়ের সঙ্গে কথা বলছি মানে। নকুল তখন বলছে না না, আসলে কি বলো তো, তোমার মেয়ে আর আমার মেয়ে তো একদিনেই জন্ম নিয়েছিল, তাই ওকে দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে যায়, তাই আর কি। এদিকে নয়নতারা তো ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ঈশানীও তখন ভাবছে, বলছে হ্যাঁ সত্যি, এখন যদি মেয়েটা থাকতো তাহলে আমাদের মৌলির বয়সী হতো। এবার তখন নকুল বলছে আচ্ছা তোমার মনে আছে দিদি যে সেই দিন কি হয়েছিল। এদিকে নয়নতারা মৌলি ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, ভাবছে যে নকুল কি আজকে সবটা জানিয়ে দেবে ঈশানীদের। ঈশানী তখন বলছে হ্যাঁ আমার একটা ঘটনা খুব মনে আছে, যে সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল আর ওই রুমে কেউ একজন এসেছিল। ওর তখন একটু ঘোরের মধ্যে ছিল, অতটা বুঝতেও পারিনি যে ওটা মনের ভুল নাকি সত্যি কেউ এসেছিল। তো নকুল তো সবটা জানে, তাই বলছে মনের ভুল না সত্যি সেটা একদিন না একদিন ঠিক সামনে আসবে। ঈশানীরা তো কথাটা শুনে অবাক। তো তখন দাদু ঘর থেকে বেরিয়ে এসে এই নকুলের উপরে চিৎকার চেঁচামেচি করছে। দাদু তো নকুলকে খুব অপমান করে। পিনাকি তখন নকুলকে বলছে দাদা তুই কিছু মনে করিস না, জানিসই তো বাবা কেমন এমনিই করে। নকুল বলছে হ্যাঁ আমার সেটা সহ্য হয়ে গেছে, ঠিক আছে আমি যাচ্ছি। এবার ওরা চলে যাওয়ার পর ঈশানী আর পিনাকির মনে কেমন একটা খটকা সন্দেহ ঢুকে গেল যে দাদা আজকে এইভাবে কেন কথা বলছিল। পিনাকিরা তো বুঝতে পারে যে নকুল কিছু একটা ওদের বলতে এসেছিল কিন্তু বলতে পারেনি। এদিকে তো মৌলি নয়নতারাকে বলছে যে উনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছে, দরকার পড়লে কিন্তু বাণীর সঙ্গে ওকেও আমি শেষ করে দেবো। তখন নয়নতারা জানিয়ে দেয় যে তুমি যেমন আমার নাতনি, নকুল আমার ছেলে, ওর যদি তুমি কিছু করতে চাও আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এরপর দেখা যায় যে পরের দিন কোর্টে চলে গেছে সবাই। অনিরুদ্ধ তো নিজের কেস নিজেই লড়ছে, ও সওয়াল জবাব করা শুরু করেছে। প্রথমে বাণীকে কাঠগড়ায় ডাকা হয়। অনিরুদ্ধ বাণীকে জিজ্ঞেস করছে যে এই কেস সম্বন্ধে আপনি কি কি জানেন, বিদ্যুতের ব্যাপারে জানেন তো। তখন তো বাণী সব ঘটনা বলে যে বিদ্যুৎ বেঁচে আছে, ও এরকম এরকম করেছে, অনিরুদ্ধকে ফাঁসানোর জন্য ওই প্ল্যানটা করেছে, ও লুকিয়ে আছে। বাণীর বলা শেষ হতেই তারপরে অনিরুদ্ধ আর্যর অন্তরাকে ডাকে। তো তখন অ্যাডভোকেট মান্না জজ সাহেবকে বোঝায় যে যিনি অভিযুক্ত সে তো তার বাড়ির লোককে ডাকছে, তো তারা তো তার সাপোর্ট হয়ে কথা বলবে, এটা তো স্বাভাবিক। জজ সাহেবও অ্যাডভোকেট মান্নার কথায় একমত হয়েই অনিরুদ্ধকে বলছে যে আপনার পরিবারের লোক ছাড়া আর কি কেউ দেখেছে যে বিদ্যুৎ বেঁচে আছে। তো জজ সাহেব তারপরে বলছে আপনাদের কাছে কি অন্য কোনো আর প্রমাণ আছে। তো ওদের কাছে তো আর প্রমাণ নেই, কারণ ওই রাতে তো ওই গুদাম ঘরের সামনে আর কেউ ছিল না। এদিকে মৌলি কুয়াশার কানে কানে বলছে যে একটুকুনি নাটক করতে। তো কুয়াশা তখন উঠে কান্না নাটক করছে, জজ সাহেবকে বলছে ও মিথ্যেবাদী, বিদ্যুৎ আমার স্বামী আগেই বলেছিল যে ও খুব অভিনয় করে, বাজে একটা মেয়ে, সে বলেই কান্নাকাটি করছে, ওকে শাস্তি দিতে বলছে বানি আর অনিরুদ্ধকে।
জজ সাহেব তখন কুয়াশাকে বকা দিয়ে বসিয়ে দেয়। অনিরুদ্ধ তারপরে কাঠগড়ায় কুয়াশাকেই ডাকে। কুয়াশা কাঠগড়ায় গিয়ে দাঁড়াতেই অনিরুদ্ধ কুয়াশাকে বলছে, কুয়াশা দিদি আপনি খুব দুঃখী আছেন আমি বুঝতে পারছি, কিন্তু মুখে যে পাউডার লাগাতে ভোলেননি। কুয়াশা বলছে, হ্যাঁ একটু তো মেকআপ করেছে, আমি একজন পাবলিক ফিগার, একটু মেকআপ করে থাকতে হবে না বলুন। অনিরুদ্ধ বলছে, হ্যাঁ এই যে দুঃখের মধ্যে আপনি যে এত মেনটেন করে আছেন সেসব সত্যিই প্রশংসনীয়। অনিরুদ্ধ তারপরে শাড়িটার কথা প্রশ্ন করে, তো কুয়াশাও বলে গেছে, বলছে আপনার শাড়িটা ভালো লেগেছে, এই তো আমি 2-3 দিন আগে শাড়িটা কিনলাম। তখন অনিরুদ্ধ সেই পয়েন্টটাকে ধরে জজ সাহেবকে বলছে, পয়েন্টটা নোটেট করুন, দেখুন যার স্বামী মারা গেছে সে কোথায় এখন শোকাহত হবে, সে এখন 3,000 টাকা দামের শাড়ি কিনে আবার ইন্টারনেটে ভিডিও পোস্ট করছে। কুয়াশা তখন জজ সাহেবকে বলছে, দেখেছেন তো উনি কিন্তু আমার চরিত্র হননের চেষ্টা করছে, কিন্তু আমি তো একজন সনাতন নারী স্যার, নিজের বরের মৃতদেহ না দেখে আমি কি কখনো সাদা থান পড়তে পারি বলুন তো। ঠিক সেই পয়েন্টে অনিরুদ্ধ ধরেই জজ সাহেবকে জানায় যে আমারও তো ঠিক একই কথা, এখনো অবধি তো বিদ্যুৎ ঘোষের বডি পাওয়া যায়নি, তাহলে কিভাবে তাকে মৃত বলে ঘোষিত করা হচ্ছে। আর সিরিয়ালটার পর্ব এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।